যে যেরকম করে আমাদের প্রধানমন্ত্রী সেদিন বললেন, আমি চ্যালেঞ্জ করছি কেউ যদি বিদ্যুতের কোনো সমাধান দিতে পারে, তারা দেন। চ্যালেঞ্জ করেন কেন? আপনি যদি বলতেন যে আমি তো পারছি না, চেষ্টা করছি, বিশ্বাস করেন আমাকে, এর চাইতে ভালো কোনো বুদ্ধি যদি আপনাদের থাকে তাহলে সেটা দেন আমাকে। সেটা একটা ভালো মানুষের কথা হলো। তুমি 6 মাসে একটা চাকরি দিতে পারো নাই, তাহলে 1 কোটি লোকের চাকরির কথা বলো কিভাবে? তাহলে এই সরকারকে কি বলবেন? উজবুক টাইপের সরকার, হিসাবই নাই, তাই তো? তাদের তো হিসাব করে বলতে পারার কথা, আবার গ্যাস কত দিনে আসবে, কোথা থেকে আসবে, কিভাবে আসবে তা বলতে পারেনি, চান্সের উপর থাকে। খেয়াল করবেন, এতগুলো পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন আছে, একটা মাত্র পত্রিকা সেই নিউজ ছেপেছে, আর কেউ ছাপে নাই। এখন যত টেলিভিশন আছে সব টেলিভিশনগুলো সরকার দখল করে নিচ্ছে, যেন কেউ তাদের কথার বাইরে যেতে না পারে। সব সরকার দিতে পারে নাই, অনেকগুলো এখন পর্যন্ত আলাদা আছে, তারা কিছু কিছু বলে, তারপরেও তাদের হিসাব আছে। বেশি কথা বলতে গেলে যদি বিপদ হয়। আপনাকে অসম্ভব কাজ সম্পন্ন করতে পারতে হবে যদি দেশ বাঁচাতে চান। নাহলে 2 বছর যদি বিদ্যুৎ দিতে না পারেন তাহলে দেশ থাকবে? কয়টা কারখানা বন্ধ, কয়টা কারখানা উৎপাদন বন্ধ। আরে সরকারের তো হুঁশই নাই। কত বড় বিপদের মধ্যে পড়েছি আমরা। সেই বিপদ দেখে ওই বক্তৃতাবাজি করে তারপরে আবার প্রধানমন্ত্রী বলছেন কবে যেন আবার 10 বছরের জন্য কি বিদ্যুতের কর্মসূচি ঘোষণা করবেন বলেছেন, একটা তারিখ দিয়েছেন। অপেক্ষা করেন, সম্ভবত এই সংসদ যখন বসবে তারপরে তিনি দেবেন তার মধ্যে। কিন্তু আমি বলি, দিতে যদি পারবেন, নিশ্চয়ই পারবেন, কোনো বিকল্প তো থাকবে। পৃথিবীটা এত দূর আসলো কেমনে বলেন তো? মানুষ তো আমাকে বনে জঙ্গলে থাকতো, কাঁচা মাংস খেত, কাঁচা ফলমূল খেত, মানুষ তো রান্নাও করতে জানতো না। সেই মানুষ এত দূর এসছে কেমন করে? কারণ মানুষ যত বিপদে পড়েছে, সেই বিপদ থেকে উদ্ধার পেয়েছে, মুশকিল হয়েছে তার আসান করেছে, সমস্যায় পড়েছে তার সমাধান করেছে। তা না হলে তো মানুষের সভ্যতা আগে যেতে পারে না। সেই মানুষ এখন চাঁদে গেছে, ওই মানুষ এখন মঙ্গল গ্রহে যাবে, তার বুদ্ধি করছে। মানুষ মঙ্গল গ্রহে যেতে পারলে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না, এই কথা বিশ্বাস করতে হবে। বাঙালি বীরের জাতি আমরা বলি, বাঙালি বীর কতখানি তা আমি জানি না ভাই, কিন্তু বাঙালির খুব বুদ্ধি আছে। বাঙালির বুদ্ধি যদি না থাকতো, সব বুদ্ধি ভালো মন্দ সেসব আমি বিচার করছি না, কিন্তু বাঙালিও, আমি একবার জার্মানি গিয়ে দেখলাম, ওরা ওইখানে টিভিতে আমাদের বন্যার ছবি দেখেছে, বলে মানুষ হয়েছে বাঁচার উপর থাকে না বন্যার মধ্যে, পিপল লিভ অন ব্যাম্বো, মানে মানুষ বাঁশের উপর বাস করে। বাচ্চারা সাপ দেখে, হাসে, খেলে, এবং তারা মাথার উপরে জীবনযাপন করে। অবাক লাগে তাদের কাছে কিভাবে পারে। জার্মানিরা বাংলাদেশের এটা দেখে যেমন অবাক হয়, আমি সেরকম করে বলি আমরা ওদের চাঁদে যাওয়া দেখে অবাক হই। আর আমরা যখন এইরকম করে বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারবো, তখন সারা দুনিয়া আমাদের দেখে অবাক হবে কত তাড়াতাড়ি সেটা করতে পেরেছে তারা। কতদিন লাগবে এই বিদ্যুতের সমস্যার সমাধান করতে? যদি আমি সোলার প্যানেলে যাই, আমি ঠিক জানি না, কিন্তু সেটা 2 বছর লাগবার কোনো কারণ নেই। কত বেশি আপনি প্যানেল জোগাড় করতে পারবেন, কত বেশি ব্যাটারি দিতে পারবেন, পাওয়ারটা দিতে পারবেন, ব্যাটারিতে চলবে তো সেগুলো, সেইটার উপরে নির্ভর করে। হ্যাঁ, মাঝে মাঝে দেরি হতে পারে, কিন্তু যত তাড়াতাড়ি আমি আন্তরিকভাবে চেষ্টা করব তার ব্যবস্থা করা যাবে, এটা বিশ্বাস করি। একটাই শর্ত, সরকারের উপর থেকে নিচে পর্যন্ত কোনো দুর্নীতি করা যাবে না। যদি দুর্নীতি বন্ধ করতে পারেন, 10 জায়গায় কি করেন জানি, কিন্তু একটা জায়গায় নিজেদের প্রমাণ করেন যে আপনারা দুর্নীতি ছাড়া এই কাজটা করতে পারবেন, আমি মনে করি তাহলে সমস্যার সমাধান করা খুব বেশি অসম্ভব হবে না। বন্ধুগণ, আমি একটা জিনিস দিয়ে বললাম আপনাদের, এই একটা জিনিসের সমাধান যদি করতে পারি আমরা, তাহলে আমাদের কোন সমস্যার সমাধান আমরা করতে পারবো না সেটা বলেন। দেশ তো বদলানো সম্ভব। ভিয়েতনাম আমাদের চাইতে কত পরে স্বাধীন হলো, আমেরিকা বোমা মেরে দেশটা কিছু রাখে নাই, আমাদের যুদ্ধের মধ্যে তো অত ক্ষতি হয় নাই, তারপরেও আমরা এগোতে পারিনি। কিন্তু ভিয়েতনামকে দেখে মানুষ অবাক হয়ে যায়। ভিয়েতনামের সাথে এখন আমেরিকারও খাতির। চীন রীতিমতো একটা অভাগা দেশ ছিল, হোয়াংহোর পানিতে গরু ছাগলের মতো মানুষ ভেসে ভেসে মারা যেত, আর পুরা জাতিটা এখানে আফিকে বুধ হয়ে পড়ে থাকতো, কিচ্ছু করতো না। সেই চীন পৃথিবীর বুকে এখন সবচাইতে বেশি ধনী দেশ, সবচাইতে বেশি শক্তিশালী।
অনেকেই এখন বলে আমেরিকাও চীনকে সালাম করে, তারা হলে আমেরিকার চলবে না। ব্যবসা বাণিজ্যে চীন যত এগিয়ে গেছে পৃথিবীর অন্যান্য দোষ এরকম করে এগোতে পারি, তাহলে আমি পারবো না কেন? চীন পারবে, ভিয়েতনাম পারবে, লাওস পারবে, আর বাংলাদেশ এত পরিশ্রম করে, এত বড় যুদ্ধ করে, এত আন্দোলন করে, জীবন দিয়ে এই সাহিত্যের মুগ্ধর মতো ছেলে যেই দেশে জন্ম নেয়, সেই দেশে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো না, এই কথা বিশ্বাস করতে চাই না। কিন্তু কিভাবে হবে এটা বলেন? একটাই শর্ত, একটাই শর্ত, যারা ক্ষমতায় থাকবেন তারা 2 নম্বর লোক হতে পারবেন না। যারা ক্ষমতায় থাকবে তারা দুর্নীতি, লুটপাট এগুলোকে প্রশ্রয় দিতে পারবে না। ভালো লোকের সরকার হতে হবে। এখন যারা আছে তারা ভালো লোক না খারাপ লোক? না, এরকম করে প্রশ্নের জবাব দেওয়া ঠিক নয়, দেখতে খারাপ দেখা যায়। কিন্তু এটা তো ঠিক, যদি কোনো খারাপ কাজ হয় তাদের দিয়ে, বা যদি ভুল কাজও হয়, তাহলে আমি বলতে পারি না, তাদের দিয়ে হবে না। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য কি করছেন তার স্পষ্ট রূপরেখা দিতে হবে এখন। যদি দিতে পারেন ভালো, জিতে যদি না পারেন তাহলে মাহমুদুর রহমান মান্না বলল কি বলল না তাতে কিছু আসে যায় না। আপনাদের নাম্বার প্রতিদিন কাটা যেতে থাকবে, নাম্বার কাটছে আপনাদের, তা জানেন না বোধ হয়। আর যদি এরপরেও কথা বলতে না পারেন তাহলে আপনাদের নাম্বার শেষ পর্যন্ত শূন্য হয়ে যেতে পারে। আমাকে এক সাংবাদিক এক টেলিভিশনে জিজ্ঞেস করলেন, সরকার সম্পর্কে আপনাদের মত কী? এই 6 মাস সরকার কেমন করলো? বিশেষ করে বিদ্যুৎ, পানি, বিদ্যুৎ, জ্বালানি এগুলোর উপরে একটা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের অর্থনীতি, জিনিসপত্রের দাম। কি উত্তর হবে বলেন তো? বিদ্যুতে 100-র মধ্যে কত দেবেন? বিদ্যুতে কত দেবেন? 0। ভাই অত কঠিন হইল না। বেচারারা মাত্র 6 মাস হলে আসছে, বলে সব লুট করে নিয়ে গেছে আওয়ামী লীগ, এখন তারা কেমনে পারে? 6 মাসে পারেন না, আচ্ছা 10 মার্ক দেন, একদম শূন্য দিয়ে না। কিন্তু এই 10-এ তো পাস হলো না, ফেল। তারা ফেল করেছে। আইন শৃঙ্খলা, চিন্তা করেন কোন জায়গায় কনসার্ট হয়, হতে দেবে না, গান বাজনা করতে দেবেন। এটা আবার কোন দেশ? গান গাওয়া নিষেধ হতে পারে, কনসার্ট নিষেধ হতে পারে, কিন্তু সেটা বন্ধ হচ্ছে, কিছু করতে পারে না। কবরের মধ্যে আগুন লাগিয়ে দেয়, তার কোনো ব্যবস্থা নিতে পারে না। এই রকম সরকার হলে তো হবে না। এর সাথে যদি নৌকাবাইজ বন্ধ করে দেয়, মানে এটা কি চলছে দেশের মধ্যে? আর তারা কিছুই করে না, চুপচাপ খালি দেখে, আর নিজেরা হাফাতা শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়ালে দেশ ভালো হয়ে যাবে? ব্যবস্থা তো থাকতে হবে যাতে আপনি দেশের ভালো করতে পারেন, দেশটাকে ঠিক পথে নিয়ে যেতে পারেন। অতএব আমি বলছি, এই যে 3টা বিষয় বললাম, এই 3টার কোনো সাবজেক্টে এরা পাশ করতে পারছে না। কিন্তু আমি বলি ঠিক আছে, 6 মাসে যেহেতু হয়েছে, নাম্বার দেওয়া ভাই বাদই দিলাম, আপনার খাতা থাকলো, আপনি আবার নতুন করে লিখে দেন, সেই লেখায় যেন পাশ করতে পারেন। এবং সেই লেখার জন্যে এই 3টা সাবজেক্ট এইরকমই থাকলো, আপনাদের পরীক্ষা এইখানে দিতে হবে। তারা যদি না পারে তাহলে দল লাগবে সেই রকম। আচ্ছা এরকম বলেন তো, আমাদের দেশে এরকম নিয়ম আছে না? আমাদের নেতা বলে, এই তোকে আমি এমপি বানালাম, এই তোকে আমি মন্ত্রী বানালাম, মানে আমি তোকে মন্ত্রী বানিয়েছি, তুই আমার কথা শুনবি, আরেকজনের কথা শুনিস কেন? মানে তুই আমার চাকর, আমি যা বলবো তাই শুনতে হবে, এইটা গণতন্ত্র? বরঞ্চ এমন হতে হবে যে এমপি হবে সে নিজের মতো হবে, যে এমপি হবে সে নিজের মতো হবে, যে ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান হবে সবই নিজের যোগ্যতায় হবে। কেমনে হতে পারে? আমেরিকাতে প্রাইমারি আছে, প্রাইমারি বোঝেন? আমাদের এখানেও এটা করবার কথা হচ্ছিল। অর্থাৎ আপনি ইউনিয়ন কাউন্সিলে দাঁড়াতে চান, আরও 2টা লোক দাঁড়াতে চায় একই পার্টি থেকে, ওই 3জনই ওই এলাকার মানুষের সমর্থন কত আদায় করতে পারে সেইটা আদায় করে পার্টির কাছে হাজির হবে। তখন নেতা দেবে না নমিনেশন,
তখন জনগণ নমিনেশন দেবে, যে বেশি পাবে সে হবে। নেতা তখন বলতে পারবে না আমি তোকে এইটা বানিয়েছি তুই আমার কথা শোন, এইসব ধান্দা চলবে না। পার্টি হতে হবে নতুন রকমের, নেতৃত্ব হতে হবে নতুন রকমের, এমন রকম যেটা আমাদের দেশটা বদলে দেবে, এমন রকম যেটা দেশ বদলে দেবে। আমরা সেই রকম একটা পার্টি গড়ে তোলার সংগ্রাম করছি। নাগরিক ঐক্যকে সেই আদলে সাজাতে চাই। এখনও দলটা বেশি দিনে নয়, বরঞ্চ আমরা বলতে পারি আমাদের শিশু বয়স কাটে নাই। এই শিশু বয়সী ব্রেন পাকাচ্ছি এবং সেগুলোকে প্রয়োগ করে যতদূর পারি দলটা বানাবার চেষ্টা করছি। ভালো মানুষের দল। এই মঞ্চের মধ্যে যতজন বসে আছে তাদের একজনের নামে কোনো দুর্নীতির কথা বলতে পারবেন না। বলতে পারেন আপনারা আবার কী দুর্নীতি করবেন, সরকারে গেছেন কোনো দিন? সরকারে যাওয়া ছাড়া দুর্নীতি করতে পারে না। আর সরকারের ধান্দা করেও তো যেতে পারে। যারা আজ নাগরিক ঐক্য করে কিংবা এই রকম দল করে সরকারি দলে যাওয়ার চেষ্টা করে না, তার তো প্রথম জিনিসই আপনি বেশি বাস দেবেন যে সে সরকারের কাছে যাবে, ক্ষমতায় যাওয়ার ধান্দা করে না, তার থেকে দূরেই আছে, নিজের মতো আছে। সেইভাবে বলি, অন্তত ফাক্কু ভাইকে তো দেখেছেন, উনি যে কথা বলেছেন তার নামে মামলা। পুরা এখানকার যারা বাংলা উর্দুতে কথা বলেন সেই লোকগুলোকে ডাকেন, একটা ভোট নেন, উনি কমপক্ষে 70 থেকে 80% ভোট পাবেন। নাকি বেশি পাবেন? হ্যাঁ, বেশি পাবে, পাইতেও পারে। আমি ওনাদের সবাই গেছি তো, ওনারা বেনারসি পল্লীতে তো সভা করলেন, যেখানে ডক্টর কামাল আসলো, হাজার হাজার লোক। হ্যাঁ, বি চৌধুরী আসলেন, হাজার হাজার লোক আসলো, আর তার নামে মামলা দেওয়া হচ্ছে এবং তাদের আবার পুরো অধিকার এখন দেয় না। এরকম করেই বিভিন্ন জায়গাতে এই পদ্ধতির মধ্যে চললে আমরা বলছি যে এটা হবে না। আমরা এই লক্ষ্যেই মিরপুরেও নতুন করে আবার সংগঠনটা সাজাতে চাই। আপনারা আছেন আমাদের সাথে? এই আসিফ সবসময় এত জোরে জোরে বলবো না, বাকি লোকরা বলুন। আপনারা আছেন? আমি এইখানে যারা আমাদের নেতা আছে তাদের পরে সবার সাথেই কথা বলেছি, দুইজনের সাথে কথা বলা বাকি থাকলে মাফ করে দেবেন, পরে শুনে নিয়েন। কথা বলেছি যে এইখানে মিরপুরে এখন 5টা থানা হয়েছে না, 6টা থানা। এই 6 থানাকে সমন্বয় করে 6 থানাতেই আবার কমিটি আলাদা আলাদা করে গঠন করবে। এই জন্যে একটা সমন্বয় কমিটি আজকে ঘোষণা করব। 6 থানাকে সমন্বয় করে 6 থানায় আলাদা আলাদা করে কমিটি করবেন, সেই জন্যে একটা কমিটি এখানে ঘোষণা করব। আপনারা একমত আছেন? সবার সঙ্গে কথা বলতে পারিনি, কিন্তু এখন যাদেরকে আমি ঘোষণা করব এদের আমি আগামী দিনে এই কাজটা করবার দায়িত্ব দিচ্ছি। থাকে মানে একটা জলাবদ্ধতায় খালি যে যাতায়াতের সমস্যা হয় তাই তো না, জলাবদ্ধতার কারণে মানুষের রুটি রুজির সমস্যা হয়, চাকরিতে যেতে পারে না, ব্যবসা চলে না, রিক্সাওয়ালা রিক্সা বার করতে পারে না, দোকানদার দোকান খুলতে পারে না, বাসায়ও থাকতে পারে না। তারপরে এত বড় সমস্যা যে হচ্ছে, সেই সমস্যার সমাধানের কোনো ব্যাপার আছে? আজকে তো জলাবদ্ধতা নিয়ে কথা এখানে কেউ বলেনি, যেহেতু এজেন্ডার মধ্যে নাই। কিন্তু আমি মনে করি এই তো বোধহয় জুলাই মাসেই আপনাদের এখানে খুব বড় রকম জলাবদ্ধতা হয়েছিল। হ্যাঁ, এই জুলাই মাসে হয়েছে। ঢাকা শহরে নয়, সারা দেশে এখন জলাবদ্ধতা। আমরা নদীর দেশ, নদীতে পানি আসে না, কিন্তু দেখেন বৃষ্টি যখন হয় কিংবা ওই পার থেকে পানি আসে তখন সব ডুবে যায়, আমরা কোনো ব্যবস্থা করতে পারি না। তো একটা মেট্রো রেল দিয়ে আমার লাভ কী হলো? হ্যাঁ, একটা মেট্রো রেলে মিরপুরের লোক যেতে পারে, কিন্তু মিরপুরের লোকের তো পানি নাই, খাবার পানি নেই ঠিক মতো। ভালো খাবার পানি পান? খাবার পানি আসে, কিন্তু আমি আগে শুনেছি, পত্রিকায় পড়েছি, অনেকগুলো খাবার পানি যেরকম আগে ওয়াসার পানি খাওয়া যেত না, এই ধরনের সংকট মিরপুরের মধ্যে হয়। তার মানে বাংলাদেশের সবচেয়ে উন্নত জায়গা হচ্ছে ঢাকা মহানগরী, বাংলাদেশের রাজধানী। সেই রাজধানীতেই মানুষের কষ্টের কোনো শেষ নাই। চুরি ডাকাতি রাহাজানি তো আছেই, হাইজ্যাক আছে, লুটপাট আছে, মেয়েদের সম্ভাবনার কোনো ঠিক নাই, রাস্তাঘাটে যথেচ্ছভাবে মানুষের উপরে নির্যাতন হচ্ছে,
কোনো কিছু বন্ধ হয়নি। মিরপুর মানে কি? মিরপুর বোধহয় ঢাকা মহানগরের মধ্যে, মানে আমরা যেরকম করে বলি না গুলশান, তারপরে বলি রামপুরা বা ধরেন উত্তরা, মিরপুর হলো সবচাইতে বেশি মানুষের বাস। তো বসতের জায়গা হিসেবে এইটা ভালো। কিন্তু মানুষ খালি কি ঘর বানিয়ে থাকলেই হলো? তার চাকরি লাগবে না? তার ভাত কাপড়ের ব্যবস্থা লাগবে না? তার থাকার মতো খাওয়ার মতো বন্দোবস্ত তো থাকতে হবে। আমাদের দেশ এমন যে কিছুই দেয় না, মাঝে মাঝে একটা দুইটা উন্নতির কাজ যদি করতে পারে আর হুলস্থুল লাগিয়ে দেয়। দেখো আমরা কি করেছি। শেখ হাসিনাকে দেখেছেন না? এই মেট্রো করবার পরে কত চাপাবাজি করেছেন। এই সরকার যেহেতু নিজেরা বাড়ায়নি তাই করতে পারে না, তারা সেরকম কিছু বলছে না। এখন আমার কথা হচ্ছে যে উন্নয়ন মানে কি কেবলমাত্র লম্বা লম্বা দালান হলো, ভালো চকচকে একটা রাস্তা হলো, আর পেটের মধ্যে ভাত নাই, জিনিসের দাম বেশি। এখন তো বাজারে আগুন। উচিত ছিল জিনিসের দাম কমা, কিন্তু কমে নাই। ডক্টর ইউনূসের সরকার যখন ছিল তখন একবার দাম কমেছিল, অনেক পরিমাণে কমেছিল। সবাই তখন প্রশংসা করছিলেন, কেন জিনিসের দাম তো কমা সম্ভব। আমরা আগে মনে করতাম একটা জিনিসের দাম যদি একবার বাড়ে তাহলে সেটার আর কমার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে, মানে ইউনূস সাহেব দেখালেন না, জিনিসের দাম কমতে পারে। ইউনূস সাহেব ঈদের মধ্যে মানুষ যে ঢাকা থেকে নিজের বাড়ি যায়, প্রত্যেক সময় এমন জ্যাম থাকে যে 6 ঘন্টার রাস্তা হয়তো 24 ঘন্টায় যাওয়া যায় না। কিন্তু উনি দেখেছিলেন কত সুন্দরভাবে, সহজভাবে, ভিড় ছাড়া মানুষ বাড়ি যেতে পারে। এখন সেটাও উধাও হয়ে গেছে। তাহলে ভালোটা কি হলো? এত বড় যে অভ্যুত্থান হলো, মাত্র 45 দিনে 1600 মানুষ জীবন দিল, কেউ বলেন 2000-এর বেশি। এই জীবনদানগুলোকে বৃথা গেল? এই যে ছবি এখানে দেখেছে না, আবু সাইদ, এই রকম মৃত্যু পৃথিবীর ইতিহাসে কটা পড়েছেন আপনারা? জানে যে আমি এখানে দাঁড়ালে ওরা গুলি করতে পারে, সেইখানে গিয়ে দাঁড়ালোই খালিরা 2 হাত প্রসারিত করে বলল, চালাও গুলি, দেখি কত গুলি আছে তোমাদের। ওরা গুলি করলো, সে মারা গেল, কিন্তু সে গণতন্ত্রের পক্ষে তার লড়াই অব্যাহত রাখলো। তো আমি এই গণতন্ত্র তো ঠিক মতো পাই না। এখন কথা বলবার অধিকার আছে। এই যে আমি কথা বলছি, কেউ কিন্তু বলতে পারেন, ভাই আপনার তো কথা বলার অধিকার আছে। আমিও বলি কথা বলার অধিকার আছে, কিন্তু সবার কথা বলার অধিকার আছে না? নাই। একটু আগে যে সাকিব আনার বক্তৃতা করলো, কি কারণে গ্যাস নাই? সরকার বলবে বিগত সরকার সব চুরি করে নিয়ে গেছে, ওরা চোর ছিল, লুটেরা ছিল, ওরা জনগণের জন্য কিছু করেনি, মানুষকে খালি কষ্ট দিয়েছে। কিন্তু 5টা কার্গো নিয়ে এই যে দর কষাকষি করতে গিয়ে, নিজেদের মধ্যে ঝগড়া করতে গিয়ে বিএনপি নেতারা কার্গো আসা বন্ধ করে দিলেন। সেটা তো আজকে এই সংকটের জন্য একটা বড় অংশে দায়ী। তার কোনো ব্যবস্থা করেছেন? খেয়াল করবেন, এতগুলো পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন আছে, একটা মাত্র পত্রিকা সেই নিউজ চেপেছে, আর কেউ ছাপে নাই। এখন যত টেলিভিশন আছে সব টেলিভিশনগুলো সরকার দখল করে নিচ্ছে, যেন কেউ তাদের কথার বাইরে যেতে না পারে। সব সরকার দিতে পারে নাই, অনেকগুলো এখন পর্যন্ত আলাদা আছে, তারা কিছু কিছু বলে, তারপরেও তাদের হিসাব আছে। বেশি কথা বলতে গেলে যদি বিপদ হয়, এই জন্যে এত বড় কথাটা বলা যায়নি। আমি তো মনে করি যখন সরকার বলে না 7 দিন পরে ইনশাল্লাহ বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে, 7 দিন পার হয়ে যায়, তারপরে তো কেউ কিছু বলে না। কেন বলেন না? 7 দিনের জায়গায় 15 দিন, কতদিন পার হয়েছে এখন বলেন তো? এই গ্যাস বিদ্যুতের সংকট কতদিন ধরে চলছে? জি, 2 মাসের কাছাকাছি। অথচ তারা 7 দিন 15 দিন করে সময় দিয়েছে, একটা সমস্যার সমাধান করতে পারে নাই। তাহলে এই সরকারকে কি বলবেন? উজবুক টাইপের সরকার, হিসাবই নাই, তাই তো? তাদের তো হিসাব করে বলতে পারার কথা। আবার গ্যাস কত দিনে আসবে, কোথা থেকে আসবে, কিভাবে আসবে, তা বলতে পারেনি, চান্সের উপর থাকে। এই যে জাহাজটা খারাপ হয়ে গেছে, এই জাহাজ এখন ঠিক হয়ে যাবে, তারপরে গ্যাসের আর কোনো সমস্যার সমাধান হবে না। কিন্তু জাহাজ ঠিক হয় না, জাহাজ ঠিক হওয়ার পরে আবারও নষ্ট হয়ে যায়। এইবারে যে অ্যাক্সেলারেট আর সামিট, এই 2 কোম্পানির 2টো জাহাজ নষ্ট হয়ে গেল। 7 দিন পরে ঠিক হলো, ওরা বলেছিল 7 দিন পরে ঠিক হবে। 7 দিন পরে জাহাজ ঠিক হলো, আবার 7 দিন যেতে না যেতে আবার বন্ধ হয়ে গেছে, সেখান থেকে কোনো গ্যাস পাওয়া যাচ্ছে না। অল্প অল্প করে গ্যাস পাচ্ছি, কোনো জায়গাতে গ্যাস নেই।
আর বিদ্যুতের অবস্থা আপনারা তো নিজেরা ভালো জানেন। আমি আপনাদের বলতে চাই, কি চান আগে সেটা ঠিক করেন। আমরা উন্নয়ন মানে কি বুঝি? উন্নয়ন মানে কি কতগুলো দালান কোঠা? উন্নয়ন মানে কেবল রংচং? উন্নয়ন মানে টেলিভিশনে ভালো ভালো অনুষ্ঠান? উন্নয়ন মানে যত দরিদ্র মানুষ আছে, গরিব মানুষ, তাদের চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা হতে হবে। উন্নয়ন মানে হচ্ছে দারিদ্র থাকবে না, দূর করতে হবে। হ্যাঁ, আমি মানি একদিনে কি সবাইকে চাকরি দেওয়া যাবে, একদিনে দারিদ্র দূর হবে সে কথা তো বলছি না, কিন্তু দারিদ্র যে দূর হচ্ছে, আপনি যে চাকরির ব্যবস্থা করতে পারছেন সেটা করেন। কি বলেছে সরকার? কত লোককে চাকরি দেবে কত দিনের মধ্যে? জি, 2 কোটি মানুষের কর্মসংস্থান কত দিনের মধ্যে দেবে? 2 কোটি মানুষ 2 বছর কি ঠিক বললেন নাকি আমি জানি না, আমি নিজেই ভুল করছি। 1 কোটি মানুষকে 31 সালের মধ্যে, ঠিক বলেছে, 1 কোটি লোকের চাকরি দেবে। এই পর্যন্ত এই বীরপুরে আপনারা যাদের যাদের চেনেন বেকার ছিল, তাদের কয়টা লোকের চাকরি হতে দেখলেন? তাহলে কিভাবে চাকরিটা হবে? খালি চাপাবাজি করলে কি দেশ চলবে? আমরা এই সরকারের বিরুদ্ধে না পক্ষে, আমি বলি ভাই, আমি পক্ষেও হইনি বিপক্ষেও যাইনি। কেন? পক্ষে হওয়ার মতো কারণ পাই না। আর বিপক্ষে যাব যে বেচারাদের বয়স কম, মাত্র 6 মাস হয়েছে, এই জন্য বলছি না। কিন্তু 6 মাস তো পার হয়ে গেল, এখন তো কথা আস্তে আস্তে, আমি কেন, সবাই বলবে এই কথা তো এখন আসবে, তুমি 6 মাসে একটা চাকরি দিতে পারো নাই, তাহলে 1 কোটি লোকের চাকরির কথা বলো কিভাবে? ব্যাখ্যা দিতে হবে তো। গণতন্ত্র যদি দিতে চাও, গণতন্ত্র যদি বিশ্বাস করো, তাহলে আমাকে এই কথা বলতে দিতে হবে যে তুমি এই 6 মাসে তোমার কথা যা আছে তা পালন করতে পারো নাই। 6 মাস হানিমুন পিরিয়ড মানে কি? 6 বছর ধরে হানিমুন চলবে? 6 মাস যখন শিশুর বয়স হয় তখন সে হামাগুড়ি দিতে শেখে, আস্তে আস্তে তো হাঁটতে শিখবে, বড় হবে। ওই 6 মাসও তার জন্য গুরুত্বপূর্ণ। কেউ যদি বলে না 6 মাসের কোনো দাম নাই, সেটা তো হবে না। ওই 6 মাস না হলে সে 60 বছরে পা দিতে পারবে না। এই সরকারে 6 মাস গেছে, থাকবে 5 বছর। 6 মাস যদি নড়তেই না পারেন তো 5 বছর চলবেন কীরকম করে? আমি আপনাদের বলি, আপনাদের এখানে জলাবদ্ধতার সমস্যা, চাকরির সমস্যা, নিরাপত্তার সমস্যা, মিরপুর তথা সারা মহানগরের যতগুলো বিষয় আছে সব নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হবে। তবে আমি প্ল্যান করেছি ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়ের উপরে কথা বলবো। সেটা এই রকম সভায় বলি, অথবা টক শোতে বলি, বা টিভিতে বলি। আমি বিশ্বাস করি যে যেরকম করে আমাদের প্রধানমন্ত্রী সেদিন বললেন, আমি চ্যালেঞ্জ করছি, কেউ যদি বিদ্যুতের কোনো সমাধান দিতে পারে, তারা দেন। চ্যালেঞ্জ করেন কেন? আপনি যদি বলতেন যে আমি তো পারছি না, চেষ্টা করছি, বিশ্বাস করেন আমাকে, এর চাইতে ভালো কোনো বুদ্ধি যদি আপনাদের থাকে তাহলে সেটা দেন আমাকে। সেটা একটা ভালো মানুষের কথা হলো, একটা বন্ধুর মতো কথা হলো যে আমি ভাই পারছি না, আমাকে সাহায্য করেন। কিন্তু আপনি যদি বলেন আপনি যদি পারেন তাহলে চ্যালেঞ্জ করছি, আপনি আমাকে বুদ্ধি দেন। এখন বুদ্ধি যদি দিতে পারি, তাহলে কি হবে সেটা বলেন। আপনি গ্যাস আনতে পারেন না, অতএব আপনি বিদ্যুৎ দিতে পারবেন না। আপনি কয়লা দিতে পারছেন না কেন? বড় পুকুরেতে অনেক কয়লা পাওয়া যায়, কিন্তু সেটা খুঁড়ে তুলে আনা আমাদের জন্য মুশকিল হয়েছে। এই কয়েক বছর ধরে সেখানে আন্দোলন হলো, বড় পুকুরিয়া এলাকাতে সব মানুষ বলেছে তোমরা বিরাট লম্বা করে গোল করে গর্ত করতে পারবে না, তাহলে পুরা জায়গাটা ধ্বংস হয়ে যাবে, পুরো এলাকা মরুভূমিতে পরিণত হবে, একটা নদী মারা যাবে। এবং সেই জন্যে আন্দোলন করতে গিয়ে গুলি খেয়ে কয়েকজন মানুষ মারা গেছে। এখন সরকার কি করলো? সেই সময় সেই আন্দোলনে এই সরকারে যারা আছে, যে পার্টি, তারা তখন সেই আন্দোলনে সমর্থন করেছিল। অথচ এখন দেখছেন সেই সরকারই বলছে আমাদের উপায় নেই, আমরা বড় গর্ত করি, মানে ওপেন পিট যাকে বলা হয়, সেই পদ্ধতিতেই কয়লা তুলব। আমরা রাজি হব? আমরা কিন্তু ভালো করে জানি না ক্লোজ পিট কাকে বলে আর বড় মানে ওপেন পিট কাকে বলে। এক কথাই বলি, এই ধরেন এই হোটেলের এই জায়গাটুকুর নিচে সোনার খনি পাওয়া গেছে, কিন্তু আপনি সরাসরি যদি খুঁড়ে সেখানে নিতে যান তাহলে ওটা গর্ত হয়ে আরও মাটির নিচে ডুবে যাবে। অতএব আপনি যাচ্ছেন না, বলছেন ছোট একটা গর্ত করব,
আর ভেতর দিয়ে খুঁড়ে ওই জায়গায় যাবো, সেটা তুলে আনবো। একে বলা হয় ক্লোজ পিট। এই ক্লোজ পিট মানে বন্ধ করা পিট। এইভাবে কয়লা তুলবার কথা। এখন বলছে না, চতুর্দিক সব মিলে মাটি খুঁড়ে আমরা সেই কয়লা সামনে নিয়ে আসবো। তাহলে আমরা সেটা রাজি হব কেন? হয় আমাদের বোঝান যেন এটা আগের চাইতে ভালো হয়েছে, তা না যদি বোঝান আপনি কয়লা তুলতে পারবেন না, গ্যাস পারবেন না, কয়লা পারবেন না, পানি থেকে বিদ্যুৎ তুলতে পারেন না। বাতাস থেকে বিদ্যুৎ আনা যায়, জানেন? বাতাস থেকে বিদ্যুৎ আনা যায় তো, মানে টারবাইন করবেন, চাকা উপরে উপরে উঠে যাবে, ঘুরবে, যেখানে বাতাস বেশি জোরে বয় চাকাও জোরে বইবে, ওই ঘর্ষণের মধ্যে বিদ্যুৎ হবে, সেই বিদ্যুৎ ধরে আনবেন, বিভিন্ন জায়গায় দেবেন। আমাদের যতগুলো শহর আছে, জেলা বন্দর আছে, এই জায়গাতে বাতাস ওরকম করে পাওয়া যায় না, বদ্ধ জায়গা। কিন্তু সমুদ্রের অনেকখানি ভিতরে যাবে, একদম বেশি গভীরে না, আর তীর ভর্তি করে এই জায়গাগুলোতে আপনি হয়তো ওই টারবাইন দিতে পারে এটাকে, হ্যাঁ, উইন্ডমিল দিয়ে সেই বিদ্যুৎ তোলা যায়। সেটারও তো কোনো ব্যবস্থা করতে পারছেন না। বরঞ্চ সরকারকে আমি বলি, সরকারের কোনো পলিসি নাই, কিভাবে করবেন। একটা পথ ছিল, সেটা কি, বাকি কি আছে? সোলার, সূর্যের আলো থেকে বিদ্যুৎ নেবেন। মাত্র গতকালকে আমি দেখলাম গার্মেন্টসের মালিক যারা আছে তারা বলেছেন আমাদেরকে আপনারা সোলার করবার অনুমতি দেন, সুবিধা দেন, আমরা বছর খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব 1700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেব। বাংলাদেশে বিদ্যুতের সংকট কতখানি? 4000 মেগাওয়াট। এগুলো জানেন নিশ্চয়ই, না হলেও জানার চেষ্টা করেন। 1700 মেগাওয়াট দিতে চেয়েছে গার্মেন্টস মালিকরা। আর জাতিসংঘ বলেছে বাংলাদেশে যদি সমস্ত জায়গায় যেখানে যেখানে সম্ভব সেই জায়গাতে সোলার প্যানেল বসানো যায়, তাইলে অন্ততপক্ষে 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কথা বুঝেছেন আমার? 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করলে আমার কোনো বিদ্যুতের সংকট থাকবে? তো করেন সেটা। সরকার বলতে পারে, আপনারা বলতে পারেন, যতগুলো মানুষের বাড়ির ছাদ আছে ওই লোকগুলো কি করতে পারবে? ওদের টাকা আছে, ওরা ওই প্যানেল কিনতে পারবে, ব্যাটারি কিনতে পারবে, সেই দিয়ে চলতে পারবে? আমি বলি আপনি সরকারে যদি থাকেন তাহলে সরকার সারা দেশের জনগণকে উদ্বুদ্ধ করেন। সেইখানে যদি দরকার লাগে আমরা গিয়ে বক্তৃতা করব, মানুষকে বোঝাবো এটা করতে হবে আপনাদের। মানুষ যদি রাজি হয় তার টাকার ব্যবস্থা তো আপনি করতে পারেন। আপনারা জানেন কি না আমি জানি না, গত মাস থেকে সরকার প্রতিদিন 800 কোটি টাকা ব্যাংক থেকে তুলেছে। এক মাসে কত টাকা হয় ভাই? 800 × 30 কত হয়? 24,000 কোটি টাকা। আমি যে প্রস্তাব বললাম সেই প্রস্তাবে 24,000 কোটি টাকা তো লাগবে না। এই 24,000 কোটি টাকা যদি দিতে পারেন, মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন, চুরি টুরি যদি বাদ দিতে পারেন, মানে ব্যাংক বসলো যে টাকা ঘুষ দাও তারপরে দেবো, কোনো ঘুষ টুস চলবে না। একটা দেশ চাই ঘুষ চলবে না, একটা দেশ চাই দুর্নীতি চলবে না, বন্ধ হতে হবে। আরে আমার পেটে ভাত নাই, তুমি নিজে ধান্দা করবে, মানুষের বুকের ওপরে পাড়া দিয়ে, পেটের ওপর পাড়া দিয়ে টাকা আদায় করবে, সেই দেশ তো দেশ নয়। এত বড় আন্দোলন কেন করা হলো? এই গণতন্ত্রের লড়াই মানে কি? যখন বলা হলো বৈষম্য থাকবে না, কেন বলা হলো? এই জন্যই যে ঘুষ দুর্নীতি করে যাতে কেউ বড়লোক হতে না পারে, অন্য মানুষের উপর আরও অত্যাচার বেশি করতে না পারে। এখন আমি বলছি 24,000 কোটি টাকা প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবেন। আপনার যত কর্মী আছে সেটা যদি না হয় তাহলে 3 মাস 4 মাস 6 মাস যতদিন লাগে এই সোলার প্যানেল প্রতিষ্ঠা করতে সময় লাগে, ব্যাংক বলেন, সরকার বলেন, নিজেরা সেই লোকগুলোকে চাকরি দেবে। এটার জন্য তো বিশেষ কোনো টাকা লাগবে না, বিশেষ কোনো ট্রেনিং লাগবে না। এদেরকে প্রত্যেকে মাসে মাসে কিছু কিছু করে বেতন দেন, তারপরে তাদেরকে নিজের বাড়িতে সোলার প্যানেল করতে বলেন তোমার যত বিদ্যুৎ লাগবে সেই বিদ্যুৎ তুমি নিয়ে যাবে, আর বাকি যতগুলো বিদ্যুৎ বেশি হবে সেই প্যানেল বিদ্যুৎগুলোকে
গ্রিডের মাধ্যমে যাতে কেন্দ্রীয় কোনো জায়গায় দেওয়া যায় আমরা তার ব্যবস্থা করব। আমি বলছি এই কাজ আমি যেরকম করে বক্তৃতায় সহজ করে বললাম, এত সহজ যে তা না।